তাহলে এখন আমরা ইলেকট্রোফাইল বা ক্যাটায়নের সক্রিয়তা, ক্যাটায়ন সক্রিয়তা ও স্থায়িত্ব নিয়ে কথা বলবো। স্থায়িত্ব, শোনো প্রয়োজন দেখি, মনে করো এটা মিথাইল ক্লোরাইড। গঠনটা আমরা একটু দেখব। এটার গঠন যদি দেখতে হয় এইভাবে দেখায়, আমরা শুধু ক্লোরিন এবং কার্বনের বন্ধনটা দেখি। আচ্ছা, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেটা একটা সিরিজ আছে, ছন্দ আছে, আমি দিয়ে যাবো। তড়িৎ ঋণাত্মকতার দোকান হতে HCl এর ব্রোমিন কয়েল নাও ফ্লোরিন, আমি লিখে দেবো তোমাদের পরে। এর অধিক তড়িৎ ঋণাত্মক, তাই কি এই ইলেকট্রন নিচ দিকে টানবে। আর যদি কোনো একটা প্রভাবক দেওয়া হয়, সেগুলো আমরা বিক্রিয়ার মধ্যে দেখব, যখন বিক্রিয়া করাবো তখন দেখব। তখন এই ইলেকট্রন টান দেবে, এইখান থেকে বন্ধনটা বিভাজন হবে, হলে এ ইলেকট্রন হারিয়ে প্লাস হলো, আর এই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হলো। এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে ওই দুইটা ইলেকট্রন বুঝাইছি, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এটাকে তুমি এভাবেও লিখতে পারো, কিন্তু যেভাবে লিখো চিহ্নটা যেন কার্বনের উপরে হয়। তাহলে এটা কি হলো? কার্বোক্যাটায়ন, কার্বন আছে তাই নাম কার্বোক্যাটায়ন বা ইলেকট্রোফাইল, তাই না? কার্বোক্যাটায়ন, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যানায়ন বা নিউক্লিওফাইল। এটা কার্বোক্যাটায়ন বা কি ইলেকট্রোফাইল, তাই না? আর এটা কি কার্বনায়ন, কার্বন অ্যানায়ন বা কার্বনায়নও বলা হয়। কার্বনায়ন বা কার্বন অ্যানায়ন বা নিউক্লিওফাইল, নিউক্লিও, আর ফাইল লিখলাম না, নিউক্লিওফাইল। আচ্ছা, নিউক্লিওফাইল মানে কি এটা একটু বলা হয়নি, একটু বলি, এখানে বলি। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। দেখো, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং, এটা মানে হচ্ছে লাভিং। হ্যাঁ, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। তাই এরা যেহেতু প্লাস, এরা কাকে ভালোবাসবে? ইলেকট্রনকে ভালোবাসবে। আর এটা হচ্ছে নিউক্লিওফাইল, ফাইল মানে কি লাভিং, তার মানে এরা নিউক্লিয়াসকে বা পজিটিভ চার্জকে ভালোবাসবে। ফাইল মানে লাভিং। ওকে, আচ্ছা, এইবার আমরা এই মিথাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, যেহেতু মিথাইল থেকে উৎপন্ন হয়েছে তাই মিথাইল কার্বোক্যাটায়ন। মিথাইল না, CH4 বা CH3, মিথাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা, তার আগে একটু অ্যালকাইল আয়ন নিয়ে একটু কথা বলি। অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক মূলত কি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তাকে বলে অ্যালকাইল মূলক। যেমন এটা হচ্ছে মিথেন, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, এটার নাম হচ্ছে মিথাইল মূলক, অ্যালকাইল মূলক। আচ্ছা, ইথেন C2H6, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, এটার নাম হবে হচ্ছে ইথাইল মূলক। এটা প্রত্যেকে হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ। অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ, ইলেকট্রন দানকারী গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আবার ফিরে আসি। আমরা জেনে নিলাম অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দানকারী গ্রুপ। এদেরকে আবার আর দিয়েও প্রকাশ করা যায়, শুধুমাত্র আর দিয়ে, আর, ঠিক আছে। এটাও আর দিয়ে প্রকাশ করা যায়, এটাও আর দিয়ে প্রকাশ করা যায়। এখন দেখো, তো আমরা তো জেনে গেলাম যে মিথাইল কার্বোক্যাটায়ন বা কার্বোক্যাটায়ন। তো এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। এর একটা হাইড্রোজেন যদি একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন মনে করো আর দিই, আর এখানে কি CH2 হয়ে যাবে না? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এ আর মানে কি CH3 অথবা C2H5, ঠিক আছে। যদি দুইটা অ্যালকাইল গ্রুপ, এই হাইড্রোজেনের আর একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলো, হাইড্রোজেনকে সরিয়ে আরেকটা অ্যালকাইল গ্রুপ আসলো, CH, এটা কি? এটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি, এটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি, তাই না? আচ্ছা, যদি এই হাইড্রোজেন আরেকটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, আর এটা, তাহলে এইটা হবে কি 3 ডিগ্রি বা টারশিয়ারি, 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকাইল মূলক। এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন, যেহেতু একটা আছে, এটা দুইটা আছে তাই সেকেন্ডারি, এটা 3টা অ্যালকাইল গ্রুপ আছে তাই টারশিয়ারি কার্বোক্যাটায়ন, ঠিক আছে।
আচ্ছা, ওকে ফাইন, সুন্দর। এখন আরেকভাবে চিন্তা করা যায়, দেখো তো, একটা অ্যালকাইল গ্রুপ আছে সেই জন্য আমরা 1 ডিগ্রি বলছি। একটু অন্যভাবে চিন্তা করো তো, 2টা হাইড্রোজেন আছে মানে কি প্রাইমারি বলা যায় না? 2টা হাইড্রোজেন মানে কি, কয়টা হাইড্রোজেন কম আছে? 3টা হাইড্রোজেন ছিল না এখানে? 2টা হাইড্রোজেন আছে মানে কি, তার মানে একটা হাইড্রোজেন নাই। এভাবেও চিন্তা করা যায়। আচ্ছা, না, দুইভাবে চিন্তা করা যায়। একটা হাইড্রোজেন আছে মানে কি, 2টা হাইড্রোজেন নাই, মানে 2টা হাইড্রোজেনের জায়গায় 2টা অ্যালকাইল গ্রুপ আসছে, এভাবেও চিন্তা করা যায়। কোনো হাইড্রোজেন নাই মানে কি, 3টা অ্যালকাইল গ্রুপ আসছে, তাই না? এভাবেও চিন্তা করা যায়। তার মানে একটা অ্যালকাইল গ্রুপ বা 2টা হাইড্রোজেন আছে মানে প্রাইমারি, যে কোনো একটা তুমি চিন্তা করতে পারো। 2টা অ্যালকাইল গ্রুপ আছে মানে কি সেকেন্ডারি, অথবা একটা হাইড্রোজেন আছে এটাও সেকেন্ডারি বলা যায়। কোনো হাইড্রোজেন নাই মানে কি 3টাই অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালকাইল মূলক আছে, এই জন্য টারশিয়ারি। আচ্ছা, এখন আমরা এই মনে করো 4ই ভাই, বা তোমরা 4 বান্ধবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, এটা ছেলে এসে ডিস্টার্ব করতেছে বারবার তোমাদের দেখে, হ্যাঁ, এখন একটা মানে তোমাদের উদ্দেশ্য করে কিছু বলতেছে, তোমাদের কাছে আসলো। এদের মধ্যে সবাই তো সমান না, কারো রাগ বেশি, কারো রাগ কম। যার রাগ বেশি কি, সে আগে ঠাস করে চড় মেরে দিবে না, এই ডিস্টার্ব করতেছিস আমাদের, জুতা দেখছিস বা এরকম কোনো একটা কিছু আমরা নাটকে দেখি অনেক সময়, হ্যাঁ, ছাতা দিয়ে বাড়ি মেরে ফেলতে পারে, যাই হোক কোনো একটা কিছু দিয়ে। যার রাগ বেশি তার কি সক্রিয়তা বেশি, মানে সে আগেই লাগাই দিচ্ছে থাপ্পড়। মানে বিক্রিয়া করবে কে, যার চার্জ বেশি সে সবার আগে নেগেটিভ চার্জকে আক্রমণ করবে। এরা বিক্রিয়া করবে কার সাথে, নেগেটিভ কোনো পরমাণুর সাথে বা চার্জের সাথে। এখন এদের কাছে আসলে নেগেটিভ চার্জ যদি আসে, কে সবার আগে আক্রমণ করবে, যার চার্জ বেশি সে সবার আগে আক্রমণ করবে। কোন চার্জ বেশি, ধনাত্মক চার্জ যার বেশি সে সবার আগে আক্রমণ করবে, মানে কি তার সক্রিয়তা বেশি, তাই না? তাহলে যার ধনাত্মক চার্জ বেশি তার সক্রিয়তা বেশি। কার্বোক্যাটায়নের ক্যাটায়ন যেহেতু, তার ধনাত্মক চার্জ হবে, যার ধনাত্মক চার্জ বেশি তার সক্রিয়তা বেশি। আচ্ছা, আমি একটু নোট করে দিই, ধনাত্মক চার্জ যার বেশি তার সক্রিয়তা বেশি। তাহলে আবারও রিপিট করতেছি, এর কাছে কোনো নেগেটিভ পরমাণু 4 জনের কাছে আসলে যার ধনাত্মক চার্জ বেশি সে সবার আগে যে আক্রমণ করবে, কোনটা করবে আমরা পরে দেখি। তাহলে যার ধনাত্মক চার্জ বেশি সে আগে আক্রমণ করবে, তার মানে তার সক্রিয়তা বেশি, যে আগে আক্রমণ করবে তার সক্রিয়তা বেশি। কে আগে আক্রমণ করবে, যার ধনাত্মক চার্জ বেশি। আচ্ছা, আমরা আগে এই দুইটা নিয়ে আলোচনা করব, দেখি দুইজনের মধ্যে কার ধনাত্মক চার্জ বেশি। আচ্ছা, এটা হচ্ছে CH3 কার্বনের উপর প্লাস চিহ্ন, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, হ্যাঁ, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা প্রাইমারি এবং মিথাইল কার্বোক্যাটায়নের মধ্যে। আচ্ছা, দেখো এইটা কি, অ্যালকাইল গ্রুপ। আমি একটু আগে বলে আসছি, এখানে দেখো অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দানকারী গ্রুপ। এরা ইলেকট্রন দান করে, কেন কি জন্য সেগুলো অন্য আলোচনা আছে। এরা ইলেকট্রন দানকারী গ্রুপ। আচ্ছা, এরও ধনাত্মক চার্জ আছে, এরও ধনাত্মক চার্জ আছে। এবার এই অ্যালকাইল গ্রুপ কি ইলেকট্রন দান করবে না কার্বনকে? ইলেকট্রন দান করলে কি হবে, এই কার্বনের ধনাত্মক চার্জ কি প্রশমিত হবে না? হ্যাঁ, ইলেকট্রন ধনাত্মক চার্জ যদি ইলেকট্রন গ্রহণ করে, ওই নেগেটিভ আর পজিটিভ মিলে কি প্রশমিত হয়। তাহলে এই দুইজনের মধ্যে এই ইলেকট্রন দান করছে কার্বনকে, এখানে কি কেউ ইলেকট্রন দান করছে? তাহলে এই দুইজনের মধ্যে তুলনামূলক ধনাত্মক চার্জ কার বেশি কার কম? নো, এই দুইজনের মধ্যে এর বেশি। এটা বেশি, কারণ এই ইলেকট্রন দান করে এই কার্বনের চার্জ প্রশমিত করতেছে বা কমাই দিচ্ছে, তাহলে এর চার্জ বেশি। ওকে, এবার আসো এই দুইজনের মধ্যে দেখি, এইটা আঁকি আমরা, এটা আমি একটু গঠনিকভাবে আঁকি। এইখানে 2টা অ্যালকাইল, এই দুইজনের মধ্যে আমরা একটু তুলনা করি। এখানে 2টা অ্যালকাইল গ্রুপ, তাহলে 2 ডিগ্রি ইলেকট্রন দান করছে, আর এই একা ইলেকট্রন দান করছে, তাহলে এই দুইজনের মধ্যে এর 2টা ইলেকট্রন দান করে এর চার্জ বেশি কমাচ্ছে, তাহলে এই দুইজনের মধ্যে তুলনামূলক এর চার্জ কম, এর চার্জ বেশি, তাহলে এই যে চার্জ। এবার তোমরা বুঝতেই পারছো 3টা অ্যালকাইল গ্রুপ, এই যে এখানে 3টা অ্যালকাইল গ্রুপ, এটা আঁকছি, 3টা অ্যালকাইল গ্রুপ দিয়ে আর 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 3 জনে মিলে ইলেকট্রন দান করছে। তাহলে এই দুইজনের মধ্যে তুলনামূলক এখানে 2 জন ইলেকট্রন দান করছে, এখানে 3 জন ইলেকট্রন দান করছে,
তিনজন ইলেকট্রন দান করে এর পজিটিভ চার্জ কি এর থেকে আরো বেশি প্রশমিত করবে, তার মানে এর থেকে এর চার্জ কম, এর থেকে এর চার্জ বেশি। এই হচ্ছে আমাদের কার্বোক্যাটায়নের চার্জের ক্রম। তাইলে আমরা বলতে পারি চার্জ এদিকে হ্রাস পাচ্ছে আর এদিকে বৃদ্ধি পাচ্ছে। এদিকে গেলে চার্জ বৃদ্ধি, এদিকে গেলে চার্জ কম। আমি একটু আগেই বলে দিছি ধনাত্মক চার্জ যার বেশি তার সক্রিয়তা বেশি, তাই না? কারণ নেগেটিভ কোনো পরমাণু আসলেই যার ধনাত্মক চার্জ বেশি সে সবার আগে আক্রমণ করবে। তাহলে এইখানে এদের মধ্যে এর চার্জ সবচেয়ে বেশি, ধনাত্মক চার্জ, তাই এ সবার আগে আক্রমণ করবে। তাহলে সক্রিয়তা অবশ্যই সক্রিয়তার ক্রম চার্জের ক্রম একই। সক্রিয়তা এদিক থেকে এদিকে গেলে বৃদ্ধি পাবে আর এদিক থেকে এদিকে গেলে হ্রাস পাবে। তাহলে সক্রিয়তা এদিকে বৃদ্ধি, এদিকে হ্রাস। আমি প্রথমেই বলে নিয়েছিলাম সক্রিয়তা যার বেশি তার স্থায়িত্ব কম, কারণ এদের মধ্যে যদি নেগেটিভ চার্জ আসে সবার আগে আক্রমণ করবে, তারপরে এ, তারপরে এ, তারপরে এ। তার মানে তুলনামূলকভাবে সবচেয়ে সক্রিয়তা এর বেশি, এর তুলনায় এর স্থায়িত্ব বেশি, স্থায়িত্ব বেশি। এর তুলনায় এর স্থায়িত্ব বেশি, কারণ এ সবার পরে আক্রমণ করতেছে। এর তুলনায় এর স্থায়িত্ব আরো বেশি। তাহলে স্থায়িত্বের ক্রম কি হবে আমরা একটু দেখি। স্থায়িত্ব এদিকে কি হবে, বৃদ্ধি পাবে, তাই না? আর এদিকে হ্রাস পাবে। তাহলে স্থায়িত্বের ক্রমটা আমরা একটু লিখে ফেলি। এইটার থেকে এইটার স্থায়িত্ব বেশি, এটার থেকে এইটার স্থায়িত্ব বেশি, তার থেকে এইটার স্থায়িত্ব আরো বেশি, তার থেকে এইটার স্থায়িত্ব আরো বেশি, তাই না? কারণ যে সবার আগে আক্রমণ করবে, ওই যে এদের মধ্যে দেখো যে চেয়ারম্যান তাকে পাওয়া যায় না, সে সবার আগে বিক্রিয়া করে, বিপদ আপদে মানুষের কাছে চলে যায়, তাই না? এটাই তো হওয়ার কথা আর কি। এই জন্য তো সে চেয়ারম্যান হয়েছে, সবার ভালোবাসা পাইছে, তাই না? যে মেম্বার হয়েছে সে নিশ্চয়ই জনসমর্থন কম, তাই তাকে এলাকায় পাওয়া যাবে আর কি এলাকায় পাওয়া যাবে না, এলাকায় চারি এলাকায় দৌড়াই বেড়াই, বিষয়টা এরকম। তার মানে এর চাইতে এর সক্রিয়তা বেশি, এর চাইতে এর সক্রিয়তা বেশি, এর চাইতে এর সক্রিয়তা বেশি। উল্টা করে বললে কি হয়, এর থেকে এর স্থায়িত্ব বেশি, এর থেকে এর স্থায়িত্ব বেশি, এর থেকে এর স্থায়িত্ব বেশি। এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। স্থায়িত্বের ক্রম কিন্তু এভাবেও আসে। মনে করো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে এখানে দেখো সক্রিয়তার ক্রমটা কেমন হবে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই আছে সক্রিয়তার ক্রম। এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। আর স্থায়িত্বের ক্রম হলে কি হবে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আবারও বলতেছি এগুলো পরবর্তী বিক্রিয়াগুলো বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট, অবজেক্টিভের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। সক্রিয়তার ক্রম আসতে পারে এমসিকিউতে। এখন বুঝতে পারছো মূল বিষয় চার্জ। আচ্ছা, এখন আমরা আসি কার্বনায়ন বা কার্বন অ্যানায়নের, বা কার্বনায়ন বা কার্বন যুক্ত অ্যানায়ন। অ্যানায়ন অ্যানোড কর্তৃক যারা আকৃষ্ট হয়, আমি আগেই বলে নিয়েছিলাম অ্যানোড কর্তৃক কারা আকৃষ্ট হয়, যারা নেগেটিভ চার্জ। এই যে দেখছো অ্যানোড কর্তৃক আকৃষ্ট নেগেটিভ চার্জ। আচ্ছা, কীভাবে তৈরি হয় সেই ভাঙনটা আমরা দেখি। মনে করো কোনো কারণে এটা মিথেন না, মিথেন পরমাণুই নেই, অণুই নেই। আমার সুবিধার জন্য আমি এইভাবে গঠনটা দেখাইলাম। অবশ্যই হাইড্রোজেন থেকে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমাদের তড়িৎ ঋণাত্মকতা চার্জ আমি এই ক্লাসের শেষে দিব। আর যদি কোনো প্রভাবক দিই, কার্বন নিজের দিকে ইলেকট্রন টানবে। তার মানে এখান থেকে যদি কোনো কারণে ভাঙন হয়, তাহলে দেখো কার্বন ইলেকট্রন নিয়ে নেগেটিভ চার্জ হলো, এই দুটো ইলেকট্রন এখানে দিতেও পারি, না দিলেও সমস্যা নাই। আর এটা হচ্ছে পজিটিভ চার্জ। তুমি এটা এভাবেও লিখতে পারো, কিন্তু কার্বনের উপরে চার্জটা দিতে হবে। এটা কি হলো, কার্বনায়ন বা কার্বন অ্যানায়ন, তাই না? কার্বনায়ন বা এটা কি নিউক্লিওফাইল বলতে পারি একে, নিউক্লিওফাইল। আচ্ছা, এবার আমরা দেখি এটা মিথাইল থেকে উৎপন্ন হয়েছে, তো মিথাইল কার্বনায়ন। যদি একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, দেখো 3টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে দিছে, তাহলে এটা 1 ডিগ্রি বা প্রাইমারি 2টা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে 2 ডিগ্রি বা তার সেকেন্ডারি নাকি
আর যদি 3টে অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে 3 ডিগ্রি বা তার শিয়ারি। ঠিক আছে। আচ্ছা, আগের বারে কি বলেছিলাম এখানে, যে যার ধনাত্মক চার্জ বেশি এদের কাছে যদি কোনো নেগেটিভ চার্জ আসে, যার ধনাত্মক চার্জ বেশি সে সবার আগে আক্রমণ করবে। এদের মধ্যে যার ধনাত্মক চার্জ বেশি সে সবার আগে আক্রমণ করবে। তার মানে ধনাত্মক চার্জ বেশি যার, সক্রিয়তা বেশি তার। আচ্ছা, এখানেও কিন্তু একই ঘটনা। এরা তো সব নেগেটিভ, এরা আক্রমণ করবে কাকে? পজিটিভ চার্জকে। এর কাছে যদি কোনো পজিটিভ চার্জ আসে, এদের নেগেটিভ চার্জ যার বেশি সেই সবার আগে পজিটিভ চার্জকে আক্রমণ করবে, তাই না? তার মানে ওর ক্ষেত্রে ধনাত্মক চার্জ বেশি যার, তার সক্রিয়তা বেশি। এটার ক্ষেত্রেও যার নেগেটিভ চার্জ বেশি তার সক্রিয়তা বেশি, তাই না? তাহলে আমরা লিখে ফেলি যে ঋণাত্মক চার্জ যার বেশি তার সক্রিয়তা বেশি, নাকি? ঋণাত্মক চার্জ যার বেশি তার সক্রিয়তা বেশি। একইভাবে ওইটার ক্ষেত্রেও তাই ছিল, কিন্তু দুইটা কিন্তু দুই রকম। স্যার ওইটার ধনাত্মক চার্জ বেশি বিধায় সক্রিয়তা বেশি, তাহলে এটার ক্ষেত্রে উল্টা না, ওরা আক্রমণ করে নেগেটিভ চার্জকে। এরা যার ধনাত্মক চার্জ বেশি সে তত সহজে নেগেটিভ চার্জকে আক্রমণ করতে পারবে। এখানেও ঠিক একই ঘটনা, কিন্তু একটু উল্টো। পজিটিভ চার্জকে আক্রমণ করবে প্রত্যেকে, যার নেগেটিভ চার্জ বেশি সে সবার আগে পজিটিভ চার্জকে আক্রমণ করবে। আমরা বলে নিছি অ্যালকাইল গ্রুপ কি ইলেকট্রন দানকারী গ্রুপ। আচ্ছা, এর আগেরটা একটু কথা বলি। পজিটিভ চার্জ মানে মনে করে ভালো বুদ্ধি। হ্যাঁ, ভালো বুদ্ধি। তাকে যদি কেউ খারাপ বুদ্ধি দেয় তার ভালো বুদ্ধি কমে যাবে, তাই না? আচ্ছা, এখানে একটু হিসাব করে এইভাবে, এটা হচ্ছে নেগেটিভ বুদ্ধি, খারাপ বুদ্ধি। কোনো খারাপ বুদ্ধিকে যদি আরও কেউ খারাপ বুদ্ধি দেয় তাহলে কি খারাপ বুদ্ধি আরও বেড়ে যায় না? হ্যাঁ, স্বাভাবিকভাবে নেগেটিভ চার্জ, তুমি যদি ইলেকট্রন দান করো নেগেটিভ চার্জ আরও বেড়ে যাবে। এরও নেগেটিভ চার্জ, এরও নেগেটিভ চার্জ। ইলেকট্রন দান করাতে এর নেগেটিভ চার্জ আরও বেড়ে যাবে। শ্বশুর বাড়ি গেলে তোমার যদি খারাপ বুদ্ধি থাকে এবং যদি পাড়া প্রতিবেশী কেউ খারাপ বুদ্ধি দেয় আরও, যে এইভাবে চলো, তোমার খারাপ বুদ্ধি আরও বেড়ে যাবে। আর এই জায়গায় কি ভালো বুদ্ধি আছে, যদি কেউ খারাপ বুদ্ধি দেয় তোমার ভালো বুদ্ধি কমে যাবে। ওকে, তাহলে এই দুজনের মধ্যে তুলনা করো কার নেগেটিভ চার্জ বেশি। এটা নেগেটিভ চার্জ বেশি, তাহলে আমরা নেগেটিভ চার্জ বেশি। এইবার দুইটা অ্যালকাইল গ্রুপ, মানে দুইজনে খারাপ বুদ্ধি দিচ্ছে, একে নেগেটিভ বুদ্ধি দিচ্ছে বা নেগেটিভ চার্জ দিচ্ছে, এই দুইজনের মধ্যে কার নেগেটিভ চার্জ বেশি? অবশ্যই এর বেশি, নেগেটিভ চার্জ বেশি। এইবার তিনটা যদি হয় আর 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 তিনজনে মিলে খারাপ বুদ্ধি বা নেগেটিভ চার্জ দিচ্ছে, ইলেকট্রন দান করছে। হ্যাঁ, এবার তিনজনের মধ্যে কার বেশি? কোনটা বলো? এই লাস্টেরটার, তাই তো? তাহলে চার্জ কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? চার্জ এই দিকটাতে গেলে বৃদ্ধি পাচ্ছে, আর এই দিকটাতে গেলে হ্রাস পাচ্ছে। এদিকে গেলে হ্রাস পাচ্ছে, এদিকে গেলে বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবে সক্রিয়তা, সক্রিয়তা এদিকে বৃদ্ধি, এদিকে হ্রাস, তাই না? তাই সক্রিয়তার ক্রম এভাবে দেখাতে পারি, অথবা এরকম আসতে পারে কার্বন আয়ন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। অবজেক্টিভে কিন্তু এগুলো আসে। আচ্ছা, তো সক্রিয়তা যদি এদিকে বৃদ্ধি পায়, অবশ্যই এদিকে গেলে কি সবার আগে ওইটা ফুরাই যাবে না? বিক্রিয়া করে, সবার আগে বিক্রিয়া করে কিন্তু যৌগ গঠন করবে, তার মানে এর স্থায়িত্ব কম। তার মানে স্থায়িত্বের ক্রমটা হচ্ছে এদিকে গেলে হ্রাস পাবে, উল্টা এদিকে গেলে বৃদ্ধি পাবে। তার মানে স্থায়িত্বের ক্রমটা হচ্ছে এইদিকে বেশি, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি স্থায়িত্ব বেশি, 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি স্থায়িত্ব বেশি, 1 ডিগ্রি থেকে মিথাইল কার্বন আয়নের স্থায়িত্ব বেশি। ওকে, তাহলে এই ছিল আমাদের বিষম বিভাজনের ফলে উৎপন্ন কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের সক্রিয়তা এবং স্থায়িত্ব। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এই ফ্রি রেডিকেলের সক্রিয়তা এবং স্থায়িত্ব নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা এটা আয়ত্ত করে ফেলবা। নেক্সট ক্লাসে আমরা ফ্রি রেডিকেলের সক্রিয়তা এবং স্থায়িত্ব নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।